আতিকুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের পক্ষ থেকে। এই সময় কি নিয়ে কার্টুন আঁকছেন? কোন সব ইস্যু আপনার ভাবনাকে আন্দোলিত করছে? এই সময় আমার বর্তমান প্রেক্ষাপটে আমার বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট এগুলো নিয়ে একটু এই সময়ে। আর মেনলি সামাজিক এবং পলিটিক্যাল সমস্যাগুলো। কোন কোন মাধ্যমে আপনি আঁকছেন? কোথায় কোথায় প্রকাশিত হচ্ছে এটা নিয়ে? আমি পত্রিকাতে রেগুলার করতাম, এখন পত্রিকাতে ওইভাবে রেগুলার করা হয় না। অনেক কারণে অনেক পত্রিকা আমার কাজ পাবলিশ করে না বা করতে চায় না। তো আমি এর আগে একটা প্রজেক্ট স্টার্ট করেছি। ওটা ছিল চ্যানেল আইতে একটা প্রোগ্রাম যেত, মানে খবরের মাঝে বিজেস নামে একটা প্রোগ্রাম যেত। 1 মিনিটের একটা অ্যানিমেটেড সিরিজ ছিল। ওটা ধারাবাহিক প্রচারিত হতো প্রতিদিন সন্ধ্যা সপ্তাহে খবর, তারপরে রাত্রের খবরেও দেখাতো। এটা 180 এপিসোডের মতো করেছিলাম। আচ্ছা আচ্ছা, এটা অনেক জনপ্রিয় হয়েছিল বাংলাদেশে। আপনি যে বললেন যে আপনার কার্টুন কিছু কিছু পত্রিকা ছাপতে চাইছেন, আমি তো আপনার বেশ কিছু কার্টুন দেখলাম, আপনার কাজ দেখলাম আপনার ইন্টারভিউ নেবার প্রস্তুতি হিসেবে। সেগুলো তো বেশ ভালো। আমার কাছে মনে হয়েছে যে এই সময়ে যে বিষয়গুলো প্রাধান্য পাওয়া উচিত, যুদ্ধাপরাধীদের বিচার কিংবা সামাজিক যে অনাচার চারপাশে, শেষ অন্ধকার বিষয়গুলোকে আপনি তুলে এনেছেন চমৎকার ভাবে, যেগুলো খুবই প্রাসঙ্গিক। তাহলে পত্রিকাগুলো সেগুলো ছাপতে রাজি না কেন? এগুলো অনেকেই আমাকে ইগনোর করে, বা কেউ আমার সঙ্গে কথা বললেও অনেক কারণে আমার সঙ্গে পরিচয় দিতে কেউ হয়তো লজ্জাবোধ করে, কেউ হয়তো সংকোচ বোধ করে। আপনি তো একজন কার্টুনিস্টের পরিচয় দিতে সংকোচ বোধ করার কি আছে? এর কারণ কার্টুনিকে জেল খেটেছিলাম, মানে এটাই মেইন কারণ। আবার অনেকে আমাকে অন্যরকম মনে করে। আপনি কার্টুনেকে জেল খেটেছিলেন, সেটা কি আপনার অপরাধ? আমার চোখে অপরাধ না, কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে, হ্যাঁ, যারা সবসময় ফ্রেশ থাকতে চায়। শরীরে দুর্গন্ধ থাকলেও পারফিউম লাগে, যারা ফ্রেশ থাকতে চায় তারা মানে বিশেষ করে থাকে আর কি। তাদের জন্য কেটেছিলাম মেনলি। তারাও অস্বীকার করে বা মানে একটু ওই আমার সঙ্গে সবকিছু মিলে মানে একটা বোঝা যাচ্ছে যে একটা প্রতিকূল অবস্থার মধ্যেই আপনাকে আপনার কার্টুনটা চর্চা করতে হচ্ছে। হ্যাঁ। এখন এই যে জেল খাটার বিষয়টা, আমি জানি যে বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন সময় আপনাকে এই বিষয়টা নিয়ে কথা বলতে হয়েছে। এখন এই বিষয় নিয়ে হয়তো কথা বলতে আপনার ভালো লাগে না, কিন্তু একটু জানতে ইচ্ছা হচ্ছিল যে ওই সময় কি পরিস্থিতি তৈরি হয়েছিল আপনাকে ঘিরে, আপনার উপর ঠিক কি ধরনের চাপ এসেছিল? তো আমাকে পুলিশ, ডিবি পুলিশ, আমি সবসময় সৎ, তো আমি ওখানেও সৎ ছিলাম। আমার সঙ্গে বলেছিল যে অনেক বড় সমস্যা হতো, ওর উপর তুই পালা। হ্যাঁ, তাই আমি ওকে বলেছি আমি তো কোনো অপরাধ করি না, আমি পালাবো কেন? আমি তো কোনো ক্রিমিনাল না। আমি কার্টুন আছি। এখন এটা নিয়ে একটা সমস্যা ক্রিয়েট হয়েছে, আমি যদি পালাই তো মানুষ আমাকে আরো খারাপ ভাববে। তো আমি পালাইনি। তো ডিবি পুলিশ আমার সঙ্গে কন্ট্যাক্ট করে, আমি তাদের সঙ্গে দেখা করি। তো ডিবি আমাকে নিয়ে যাওয়ার পরে মানে ডিবি অফিসে আমাকে জিজ্ঞাসাবাদ করে, এবং আমার মুখ থেকে তারা আশা করেছিল বা তারা আমাকে যে বলাতে চাইছিল, মানে আমাকে কার্টুনটা আঁকার পিছনে আইডিয়া বা সহযোগিতা, মানে প্রথম আলো কর্তৃপক্ষ, মানে মতিউর রহমান বা মাহফুজানাম সাহেব, তখন উনি প্রকাশক ছিলেন, এরা করাই। তো এই কথাগুলো তারা আমার মুখ থেকে বলাতে চাইছে। আমি কখনোই বলি নাই। আমি বলেছি কার্টুনের আইডিয়াটা আমার ছিল। তো বলাতে হবে কেন? উনাদের দায়িত্ব তো ঘটনা যেটা ঘটেছে সেটাই আপনাকে জিজ্ঞেস করে বের করবে। তো সেখানে আপনার কথা তো আপনিই বলবেন, আপনাকে বলানোর চেষ্টা কেন? আমি সেটা বুঝতে কেন তারা চাইছিল। তো আমি যেটা বুঝতে পেরেছি, তাদের হয়তো উদ্দেশ্যটা ছিল প্রথম ওটাকে বন্ধ করা বা এই টাইপের কিছু একটা। তো আমাকে অনেকবার বকাঝকা করছে বা গালাগালি করছে। তো কত টাকা করে টাকা দিচ্ছিস, কত টাকা খাইছিস ওদের কাছ থেকে, আচ্ছা কত টাকা নিয়ে কারণ আসছিস। হ্যাঁ, এইভাবে মানে আরো মানে একটু খারাপ ভাবার সাথেই বলতে, এগুলো আর কখনো স্বীকার করিনি, কখনো এই কথাটা বলিনি। তারা আমাকে এটা করাইছে। এটা আমার আইডিয়াটা আমার ছিল। আমি বুঝতে পারি এটা নিয়ে এরকম হবে, যদি কোনো ভুল হয়ে থাকে সেজন্য আমি ক্ষমা প্রার্থী। মানে এইভাবে তাদের কাছে বলেছিলাম। আচ্ছা। তো এরপর আমাকে আরেকটা রুমে নিয়ে যাওয়া হলো, ওইখানে কয়েকজন লোক বসা ছিল। তো ওই সময় একটা ফোন আসে। ওটা মানে ওইদিন হুজুরদের সঙ্গে
মানে আইন উপদেষ্টা কি যেন ছিল মাইনুল হোসেন, একটা মিটিং চলছিল। তো একটা মিটিং আছে, তো তারপরে একজন বললো যে ওনার ওই 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 মন্ত্রণালয় থেকে ফোন আসছে, ওনার সেফ কাস্টডি দরকার, ওনাকে মানে মানে সেফ কাস্টডি দিতে বললো। আচ্ছা। এটা বলে আমাকে তেজগাঁও থানায় নিয়ে গেল। তেজগাঁও থানা আমাকে সেফ কাস্টডির কথাই বলেই রাখলো। তো পরদিন সকালে জানতে পারি মানে আমার নামে মামলা হয়েছে, আমি 54 মামলা। হ্যাঁ, আচ্ছা। তো যখন আমাকে কোর্টে নিল তখন আমি জানতে পারি আমি দেশদ্রোহী, ধর্মদ্রোহী, মানে আমার নামে অন্য মামলা হয়েছে। মানে ধীরে ধীরে চেঞ্জ হতে থাকলো সবকিছুই। তারপরে মানে কোর্টে ওঠানোর পরে আমার চাচাতো ভাই ও লয়ার ধরেছিল, বাট কেই আমার জন্য কাজ করতে সাহস পায় নাই ওই সময়। আমাকে জেলখানায় পাঠিয়ে দিল। ওই সময় প্রথম আলো আপনাকে কতটা সাহায্য করার চেষ্টা করেছে? এখন তারা কতটা করেছে ওই সময় আমি সেটা জানি না, আমি তখন জেলে ছিলাম। এখন তারা ভালো জানে। হ্যাঁ, এখন আমি বলতে পারি না। আমি ওই সময় আমাকে ডিটেল মানে আপনার জন্য আইনি লড়াইটা আপনার পরিবারকেই লড়তে হয়েছে? জি, আমার সাথে তো ভাই ছিল জেল, ওই আমার জন্য সব জায়গায় দৌড়াদৌড়ি করা, এভরিথিং ও করে। হ্যাঁ, তো তা আমি জেলে ছিলাম ছিল 6 মাস 2 দিন। আমি যাদের জন্য জেল খেটেছি তাদের কারোর সঙ্গে দেখা কখনো পাইনি বা কারোর তাদের আশাও করি নাই, কারণ যাই হোক। তো যে সমস্ত বুদ্ধিজীবীরা আপনাকে বা আপনার মতো সৃজনশীলদের পিঠ চাপড়ে দেন, তারা কেউ কি খবর নিয়েছে আপনার? না, কেউ খবর নেয় নাই। মানে বরং মানে মানে একটা গাধাকে বাচ্চা মানে বলিকে মানে মানে ছাগলকে যেরকম করা হয় সেরকমই করা হয়েছিল আমার সঙ্গে ব্যবহার। তারপর এরপর তাদের কখনো দেখা সাক্ষাৎ পাইনি। তো বের হওয়ার পরেও আমার সাথে মানে জেল থেকে বের যেদিন হলাম আমার সাথে ওদেরকে ইনফর্ম করেছিল, বাট কেই পরে আর দেখা করেনি। আচ্ছা। হয়তো নিজে বাঁচলে বাপের নাম এই মন্ত্রী হয়তো সবাই দূরে দূরে। সেই মামলার অবস্থাটা কি এখন? তো ওই মামলা থেকে আমি খালাস পেয়েছি মানে জেলে ঢোকার 6 মাস 2 দিন পরে। যেদিন খালাস পেয়েছি ওই দিনই মুক্তি পেয়েছি। তো ওই মামলায় হাইকোর্ট থেকে জামিনও নিয়ে রেখেছিল আগেই। তো ডিটেনশন ছিল, ওটাও হাইকোর্ট রেজিস্ট করে উইথড্র করা হয়েছিল। তো 2009 আমি নতুন করে জানতে পারি যে যশোরে আমার নামে একটা মামলা আছে। এটা অমির রহমান সিয়াল হয়ে আছেন, উনি আমাকে ফোন দিয়ে বলতে, আরে তোমার নামে তো একটা মামলা আছে যশোর কোর্টে, ওই মামলায় তোমাকে সাজা দেওয়া হবে, শ্রম কারাদণ্ড এবং 500 টাকা জরিমানা, অনাদায় আরো 7 দিন। তো কে করেছে মামলা শুনতে শুনতে জানা গেল যে যশোরের এক মানে এক ইমাম সাহেব, উনি নিজেকে খুবই ধর্মের প্রতি একজন অনুরাগী বা ধর্মের জন্য কিছু করার উদ্দেশ্যে হয়তো কাজটা করেছিল, নিজেকে ধার্মিক পরিচয় জাহির করানোর জন্যই। এরকম কিছু হতে পারে, ধর্ম যেহেতু উনার মনোপলি। তারপর তো এরপরে আমি গেলাম ঢাকা থেকে, লয়ার নিয়ে গেলাম, ওইখানে গিয়ে আমি সারেন্ডার করলাম, জামিন নিলাম, করা হলো। তো আপিল মামলা চলছে 2009 থেকেই। আমি প্রতি মাসে মাসে যাই।